ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে রক্ত সংবহন তন্ত্র এই চ্যাপ্টার থেকে 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এমনকি এই সেশনগুলো থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন অনেক কমন পাবে। তো চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের সেশনের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বলছে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটের গড় আয়ু কতদিন? মানে আমাদের আরবিসি এর গড় আয়ু কতদিন জানতে চেয়েছে, তাই তো। তো অপশানে কি রয়েছে? 120 দিন, 10 থেকে 15 দিন, 3 থেকে 5 দিন এবং অপশান ডিতে আছে 24 ঘন্টা। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 120 দিন। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট এই নামটা কিন্তু মনে রাখবে। অনেক সময় কিন্তু পরীক্ষাতে লোহিত রক্তকণিকা বা আরবিসি না বলে এরিথ্রোসাইটও চলে আসতে পারে। তো মনে রাখবে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট যার গড় আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। ঠিক আছে, এবার আমরা এই প্রশ্ন প্রসঙ্গে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জেনে রাখবো। দেখে নাও। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, যেমন আমরা পড়লাম যে লোহিত রক্তকণিকার অপর নাম এরিথ্রোসাইট, ঠিক তেমনই শ্বেত রক্তকণিকা আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। ঠিক আছে, যার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, ঠিক আছে, যার গড় আয়ু 3 থেকে 10 দিন। তাহলে দেখো আমরা এই প্রশ্ন থেকে আরও দুটো প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে গেলাম, যে শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন এবং অনুচক্রিকার গড় আয়ুষ্কাল কতদিন। ঠিক আছে, তো এইভাবেই আমরা প্রতিটা প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশান এভাবেই কিন্তু আমরা জানতে থাকবো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে ভ্রূণদেহে লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? লিভার, অপশান বিতে আছে লিভার ও প্লিহা, অপশান সিতে আছে অস্থিমজ্জা এবং অপশান ডিতে আছে প্লিহা। দেখো আমরা প্রত্যেকেই জানি যে লোহিত রক্তকণিকা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, তাই তো। কি বললাম? অস্থিমজ্জা থেকে কিন্তু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। যে রেড বোন ম্যারো, ইংলিশে হলে রেড বোন ম্যারো। ঠিক আছে, রেড বোন ম্যারো থেকে কিন্তু আমাদের এই আরবিসি কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা অ্যাড করে দেওয়া আছে ভ্রূণ দেহে, মানে যখন ভ্রূণ অবস্থায় থাকছে বাচ্চাটা, সেই অবস্থাতে আরবিসি কোথা থেকে তৈরি হয়, এটা কিন্তু পরীক্ষা জানতে চেয়েছে। ঠিক আছে, কারণ দেখো অস্থিমজ্জা অপশানে রয়েছে আর লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয় এটা প্রশ্ন এসেছে, আমরা কিন্তু ভ্রূণ দেহটা লক্ষ্যই করব না, আর লক্ষ্য করলে অনেকে জানে না, তাই তো। সবাই ভাবে যে লোহিত রক্তকণিকা মানেই হচ্ছে অস্থিমজ্জা, কিন্তু না, এখানে যেহেতু ভ্রূণ দেহ বলে দিয়েছে, তো মনে রাখবে ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকা সব সময় কিন্তু লিভার এবং প্লিহা থেকে উৎপন্ন হয়। কি বললাম? লিভার এবং প্লিহা। ঠিক আছে, এই দুটো অঙ্গ থেকে, মানে যকৃৎ এবং প্লিহা। মনে রাখবে ভ্রূণ অবস্থায় যকৃৎ ও প্লিহা থেকে এবং জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে কিন্তু আরবিসি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? সাধারণ মানুষ বা জন্মের পর যদি উল্লেখ থাকে তাহলে হবে লাল অস্থিমজ্জা, যদি বলে দেয় মেনশন করে দেয় একদম যে ভ্রূণ অবস্থায়, তখন কিন্তু আরবিসি উৎপন্ন হবে লিভার এবং প্লিহা থেকে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এই প্রসঙ্গে জেনে নেব তাহলে শ্বেত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়। এখানেও শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি, ঠিক আছে, প্লিহা, এসব জায়গা থেকে কিন্তু শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। মানে শ্বেত রক্তকণিকা যেহেতু বিভিন্ন ভাগ রয়েছে, তো প্রতিটা যে কোনটা লিম্ফোসাইট কোনো একটা জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, এই জন্যই অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি, প্লিহা এইসব জায়গাগুলো থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে। কোনোটা লিম্ফোসাইট হয়তো লসিকা গ্রন্থি থেকে, ঠিক আছে, বেসোফিল হয়তো প্লিহা থেকে, এরকমভাবে। আর অনুচক্রিকা হচ্ছে অস্থিমজ্জা থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? কি বললাম? নিচের কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? সালফার, পটাশিয়াম, আয়রন এবং অপশান ডিতে আছে রেডন।
তো দেখো হিমোগ্লোবিনের নামটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? হিম, তাই তো, হিম পাচ্ছি। হিমটা হচ্ছে একটা লোহা গঠিত পদার্থ, ঠিক আছে। তো সেই লোহা গঠিত পদার্থ মানে কি? তার মানে এতে লোহা থাকবে, মানে আয়রন থাকবে। অপশান সি হবে আমার সঠিক উত্তর। যদি কখনো মৌলের নাম দিয়ে দেয়, হয়তো তোমাকে এফি, সালফার, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এরকম অপশানে রয়েছে, তখন কিন্তু হয়ে যাবে এফি, ঠিক আছে, ফেরাস বা ফেরিক। তো অপশান যা খুশি আসতে পারে। তুমি মনে রাখবে হিমোগ্লোবিনে কিন্তু আয়রন বা লোহা থাকে, ঠিক আছে। কারণ হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, যুগ্ম প্রোটিন, যেটা সরল প্রোটিন গ্লোবিন এবং একটা লোহা গঠিত পদার্থ হিমের সমন্বয়ে কিন্তু গঠিত হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত হয়? 14.5 গ্রাম নর্মাল, ঠিক আছে। তো নর্মাল প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষের কিন্তু 100 ml রক্তে 14.5 গ্রাম কিন্তু হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে হিমোসায়ানিন, হিমোসায়ানিন কাদের দেহে উপস্থিত থাকে? দেখো হিমোসায়ানিন হচ্ছে এক প্রকারের নীল রঞ্জক। কি বললাম? নীল রঞ্জক, ঠিক আছে। তো এই রঞ্জক কাদের দেহে থাকে? চিংড়ি, অক্টোপাস, শামুক এবং অপশান ডিতে আছে উপরের সবগুলি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরের সবগুলি, ঠিক আছে। এই তিনটে প্রাণীর দেহেই কিন্তু হিমোসায়ানিন থাকে, ঠিক আছে। এবার আমরা জেনে নেব হিমোলিম্ফ। হিমোলিম্ফ এটা এক প্রকারের বর্ণহীন রঞ্জক, ঠিক আছে, যেটা আরশোলার দেহে থাকে। তাহলে আরশোলার দেহে যে বর্ণহীন রক্তরস সেটাই হচ্ছে হিমোলিম্ফ, ঠিক আছে। আর আমাদের দেহে কোন রঞ্জক থাকে রক্তে? হিমোগ্লোবিন, ঠিক আছে। আমাদের দেহের রক্তে কি থাকে? হিমোগ্লোবিন, যার জন্য কিন্তু রক্তের রঙটা লাল হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে প্রত্যেকে? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে কমে যায়, তাহলে যে অস্বাভাবিকতা তৈরি হয় তাকে কি বলে? মানে আরবিসি যদি আমাদের রক্তে যে নর্মাল যে পরিমাণে থাকে রক্তে, তার থেকে যদি কমে যায়, তাহলে আমাদের শরীরে যে অস্বাভাবিকতা তৈরি হবে তাকে কি বলবো? দেখো অপশান এতে আছে পলিসাইথেমিয়া, অপশান বিতে আছে থ্যালাসেমিয়া, অপশান সিতে আছে অ্যানিমিয়া এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে? তো তার আগে আমরা জেনে নেব যে পলিসাইথেমিয়া জিনিসটা কী। দেখো পলিসাইথেমিয়া হচ্ছে রক্তে আরবিসি এর সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়, মানে বেড়ে যায়। যদি আরবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায় সেই অবস্থাকে আমি বলবো পলিসাইথেমিয়া। যদি আরবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায়, তাহলে সেই অস্বাভাবিকতাকে বলবো অলিগোসাইথেমিয়া, ঠিক আছে। তো এগুলো গেল আরবিসি। এবার আমরা জেনে নেব অনুচক্রিকা মানে থ্রম্বোসাইট, ঠিক আছে। যদি রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায়, তো সেই অবস্থাকে আমরা বলবো পারপিউরা। আর যদি অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তাহলে তাকে কি বলবো? থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে। এবার আমরা জেনে নেব শ্বেত রক্তকণিকা। যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে অত্যন্ত বেড়ে যায়, সে অবস্থাকে বলবো লিউকোমিয়া। যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায়, তাহলে সে অবস্থাকে বলবো লিউকোপেনিয়া। দেখো তাহলে আমি তোমাদের জন্য পরপর কিন্তু রেখে দিয়েছি যে আরবিসি এর সংখ্যা কমলে কি হয়, বাড়লে কি হয়, ডব্লিউবিসি সংখ্যা যদি কমে যায়, যদি বেড়ে যায় কি অস্বাভাবিকতা তৈরি হবে, ঠিক আছে, এবং তার সাথে অনুচক্রিকা। এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে নিও। আমি এক জায়গায় এর জন্য তোমাদের জন্য কিন্তু এক জায়গাতে এনে দিয়েছি, যাতে সবগুলো এক জায়গায় নোট করা থাকে, তোমাদেরই মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। হিমোলাইটিক অ্যানিমিয়া কী জিনিস? হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার ভাঙনের ফলে তৈরি হয়, ঠিক আছে। আর সিকেল সেল অ্যানিমিয়া কি? এটা জিন মিউটেশনের কারণে হয় এবং আরবিসি কাস্তে আকৃতি ধারণ করে। তো এখানে বলা রয়েছে কাস্তে আকৃতি, ঠিক আছে। আরবিসি কাস্তে আকৃতি ধারণ করে এবং এটি হচ্ছে একটা বংশগত রোগ, ঠিক আছে। এটা হচ্ছে একটা বংশগত রোগ, মানে এই যে অ্যানিমিয়াটাতে আরবিসিটা কাস্তে আকৃতি ধারণ করে, এই জন্য বলা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে?
প্রশ্নে বলেছে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে কোন অস্বাভাবিকতা তৈরি হয়। দেখো আরবিসি এর সংখ্যা কমে গেলে কি হয়, অলিগোসাইথেমিয়া। দেখো আমাদের অপশানে কিন্তু অলিগোসাইথেমিয়া নেই, তাহলে কী হবে সঠিক উত্তর, অপশান ডি কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে এরকম অপশান দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অনেকে হয়তো ভাববে যে পলিসাইথেমিয়া রয়েছে, তার মানে নিশ্চয়ই আরবিসি এর সংখ্যা কমে গেলে পলিসাইথেমিয়াই হয়, তুমি গুলিয়ে ফেলছো, কেননা অলিগোসাইথেমিয়া তো অপশানে নেই, তাহলে এটাই সঠিক উত্তর। অনেকে কিন্তু সেই ভেবে অপশান এ কে উত্তর করে আসবে, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই। পরীক্ষাতে এরকম অপশান আসে, কোনোটিই নয় এরকম অপশান কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এগুলো সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেখানে কিন্তু এসেছে, তোমাদেরও কিন্তু এসেছে, আর বিগত বছরেও আসবে। ঠিক আছে, তো কোনোটি নয় অপশানে দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, রক্তে কোন শ্বেত রক্তকণিকা বেশি পরিমাণে থাকে। দেখো আমাদের শরীরে 5 প্রকারের শ্বেত রক্তকণিকা থাকে, তাই তো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট, তাই তো। তাহলে এই 5টা শ্বেত রক্তকণিকার মধ্যে কোন শ্বেত রক্তকণিকা সব থেকে বেশি পরিমাণে থাকে, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে সঠিক উত্তর কী হবে, অপশান এ নিউট্রোফিল। ঠিক আছে, এই নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণে থাকে। তাহলে এই প্রসঙ্গে আমাদের জেনে রাখা দরকার, তাহলে কোন শ্বেত রক্তকণিকা সব থেকে কম পরিমাণে থাকবে, বেশিটা তো আমরা জেনে নিলাম, তাহলে সব থেকে কম পরিমাণে থাকে বেসোফিল। ঠিক আছে, এই শ্বেত রক্তকণিকাটা সব থেকে কম পরিমাণে থাকে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে নিচের কোন শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে। মানে এখানে শ্বেত রক্তকণিকা কিন্তু কাজ চলে এলো। যদি আমরা প্রতিটা শ্বেত রক্তকণিকার কাজ জানি, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর ইজিলি করে নিতে পারবো, তাই তো। তাহলে কোন শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল এবং অপশান ডিতে আছে লিম্ফোসাইট। তো সঠিক উত্তর কী হবে, তার আগে আমরা কোন শ্বেত রক্তকণিকা কী কাজ করে জেনে নিই। দেখো নিউট্রোফিলের কাজ কি, কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করা, এটা হচ্ছে নিউট্রোফিল করে। ইওসিনোফিল কি কাজ করে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, আমাদের শরীরে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। বেসোফিল কি করে, হেপারিন ক্ষরণ করে। ঠিক আছে, লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি সৃষ্টি করে অনাক্রমতা মানে ইমিউনিটি প্রদান করে। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করছে, যার ফলে কিন্তু আমরা ইমিউনিটি পাচ্ছি। ঠিক আছে, মনোসাইট কি করছে, ও কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 5 প্রকার শ্বেত রক্তকণিকার কাজ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স কিন্তু খুবই বেশি। তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে, তাহলে অপশান বি হবে আমার সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। বলছে রক্তবাহের মধ্যে রক্ত জমাট না বাঁধার কারণ কি। যে রক্ত শরীরের মধ্যে চলাচল করছে রক্তবাহের মধ্য দিয়ে, সেখানে রক্ত জমাট বাঁধছে না কেন, এটা কারণ কি, সেটা তোমাদের প্রশ্ন বলেছে। কি বলছে, হেপারিন উপস্থিত থাকার জন্য, সোডিয়াম সাইট্রেট উপস্থিত থাকার জন্য, সোডিয়াম অক্সালেট উপস্থিত থাকার জন্য, এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হেপারিন উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। কেন সঠিক উত্তর হবে, কারণ হেপারিন হচ্ছে প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধী পদার্থ। কেননা হেপারিন প্রাকৃতিক, কেন, হেপারিনকে একটু আগেই বললাম কে ক্ষরণ করছে, বেসোফিল। একটু আগেই বললাম না শ্বেত রক্তকণিকার কাজেতে, যে বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে, তার মানে এটা প্রাকৃতিক, এটা আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে। তো এটা থাকার জন্যই রক্তবাহের মধ্যে রক্তটা জমাট বাঁধছে না। বোঝা গেল কি কারণে রক্ত জমাট বাঁধে না, কেননা হেপারিন থাকে। এবার একটা প্রশ্ন, তাহলে ব্লাড ব্যাংকে, ঠিক আছে, যখন তোমরা ব্লাড টেস্ট করাতে যাও, যে ব্লাডের স্যাম্পেলটা কালেক্ট করে, সেখানে একটা গুঁড়ো গুঁড়ো পদার্থ কিন্তু মিশানো হয়, সেটা কি তাহলে হেপারিন,
সেটা কিন্তু হেপারিন নয়, সেটা হচ্ছে কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থ, মানে অ্যান্টিকোয়াগুলেন্ট, আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, যেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, এগুলো ব্লাড ব্যাংকে যদি বলা হয় যে ব্লাড ব্যাংকে নিচের কোনটি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন উত্তর হয়ে যাবে কি সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট। সব থেকে বেশি বলে সোডিয়াম সাইট্রেটটাই হবে, সোডিয়াম সাইট্রেটটাই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রত্যেকে যে রক্তবাহের মধ্যে রক্ত জমাট কেন বাঁধছে না, কেননা হেপারিন থাকছে সেখানে, সেই জন্য রক্ত জমাট বাঁধছে না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়? চিংড়ি, আরশোলা, মানুষ এবং অপশান ডিতে আছে উপরের কোনোটিই নয়। দেখো বদ্ধ সংবহনতন্ত্র জিনিসটা কি, এই প্রকার রক্ত সংবহনতন্ত্রে কি হয়, রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে, মানে তার মধ্য দিয়ে কিন্তু পরিবাহিত হচ্ছে হৃৎপিণ্ড এবং রক্তবাহ, কোনো দেহ গহ্বরে কিন্তু মুক্ত হচ্ছে না, কোনো কোলাকোষের সংস্পর্শে আসছে না। ঠিক আছে, এটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। আর মুক্ত সংবহনতন্ত্র কি, রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্য দিয়ে সংবাহিত হলেও, ঠিক আছে, দেহের যে অভ্যন্তরে বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু মুক্ত হচ্ছে এবং কোলাকোষের সংস্পর্শে আসছে, মানে জাস্ট বদ্ধর উল্টোটা। ঠিক আছে, মানে এই বদ্ধ সংবহনতন্ত্রেও কিন্তু রক্ত হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্য দিয়ে পরিবাহিত হচ্ছে এবং মুক্ত সংবহনতন্ত্রেও কিন্তু সেম হচ্ছে, কিন্তু দেহের অভ্যন্তরে যে গহ্বরগুলো রয়েছে সেখানে কিন্তু এই বদ্ধ সংবহনতন্ত্রে কিন্তু মুক্ত হচ্ছে না রক্ত এসে, কিন্তু ওখানে কিন্তু মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে মুক্ত হচ্ছে এবং সেটা কোলাকোষের সংস্পর্শেও আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কোন প্রাণীর দিয়ে দেখতে পাবো? এখানে মুক্ত সংবহনতন্ত্র কবচী শ্রেণীর প্রাণী যারা রয়েছে, চিংড়ি, কাঁকড়া, ঠিক আছে, পতঙ্গ শ্রেণীর প্রাণী, আরশোলা, মশা, প্রজাপতি, ঠিক আছে, এদের দেহে আমরা পেয়ে যাব মুক্ত সংবহনতন্ত্র। আর বদ্ধ সংবহনতন্ত্র পাবো মানুষ সহ কিছু অ্যানলিডা পর্বের অমেরুদণ্ডী প্রাণীদের দেহে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে বলেছে কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, তার সঠিক উত্তর কী হবে? অপশান সি, মানুষ। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে যে বদ্ধ সংবহনতন্ত্র এবং মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী এবং তার সাথে এর এক্সাম্পল কী কী। পরীক্ষাতে ডিফারেন্সটা থেকে হয়তো ডিটেলসে প্রশ্ন কিছু যদি আসতে পারে, না হলে কিন্তু এক্সাম্পল থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু খুবই বেশি। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা নয়? ঠিক আছে, দেখো এতক্ষণ তো আমরা পড়েছিলাম শ্বেত রক্তকণিকার 5টা ভাগ, ডব্লিউবিসি এর 5টা ভাগ আমরা পড়েছিলাম, তাই তো? কিন্তু তাহলে এর মধ্যে কোনটা দানাদার কোনটা অদানাদার, মানে গ্রানালুসাইট আর হচ্ছে অ্যাগ্রানালুসাইট কোনটা, সেটা আমাকে জানতে হবে। দেখো দানাদার আর হচ্ছে অদানাদার, মানে বা দানাবিহীন নাকি, দানাবিহীন যাকে বলা যায়, দানাবিহীন। ঠিক আছে, তাহলে কি কি হবে দেখে নাও। দানাদার কোনগুলো হবে? দানাদার হয়ে যাবে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ঠিক আছে, এই তিনটে হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। আর দানাবিহীন শ্বেত রক্তকণিকা বা অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে, সেটা হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট, এক্ষেত্রে দুটো। ঠিক আছে, এই দুভাগে আবার কিন্তু ওই 5টা শ্বেত রক্তকণিকা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে। তাহলে আমাদের প্রশ্নে বলেছে নিচের কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা নয়? এই নয়টা অনেক সময় আমরা চোখে দেখতে পাই না, তাই তো? তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কি কোনটা দানাবিহীন শ্বেত রক্তকণিকা, তাই তো? দানাদার নয় মানে কি, নিশ্চয়ই দানাবিহীন হবে। তাহলে অপশান ডি হবে আমার সঠিক উত্তর, লিম্ফোসাইট, কারণ এই তিনটেই হচ্ছে দানাদার। ঠিক আছে, তাহলে আমাদের অপশান ডি হলো সঠিক উত্তর। বোঝা গেল প্রশ্নটা যে কোনটা দানাদার শ্বেত রক্তকণিকা নয়, মানে আমাদের দানাবিহীন কোনটা সেটা জানতে চেয়েছে, মানে ইনডিরেক্টলি এই দানাবিহীন শ্বেত রক্তকণিকা আমাদের জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমাদের অপশান ডি হলো সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোন মৌল
রক্ততঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, অপশান এতে আছে ক্যালসিয়াম, অপশান বিতে আছে ম্যাগনেসিয়াম, অপশান সিতে আছে আয়রন এবং অপশান ডিতে আছে সালফার। তাহলে এই চারটে মৌলের মধ্যে কোন মৌল রক্ততঞ্চনে সাহায্য করে এটা আমাদের জানতে চেয়েছে। তো সঠিক উত্তর কী হবে? অপশান এ ক্যালসিয়াম। ঠিক আছে, এই ক্যালসিয়াম মৌল রক্ততঞ্চনে সাহায্য করছে। ঠিক আছে, তো কীভাবে সাহায্য করে প্রসেসটা তোমাদের আমি একটু সংক্ষেপে বলি। দেখো, যেখানটা কেটে যাচ্ছে মানে ক্ষতস্থান, তাহলে কেটে যাওয়ার ফলে কী হচ্ছে, সেখানকার অনুচক্রিকাটা ভেঙে যাচ্ছে, তো সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হচ্ছে। এবার এই থ্রম্বোপ্লাস্টিন রক্তের ক্যালসিয়াম আয়নের সঙ্গে কিন্তু বাইন্ড করছে, বাইন্ড করে কি করছে, প্রোথ্রম্বিন, এই প্রোথ্রম্বিনটাকে থ্রম্বিনে পরিণত করছে। ঠিক আছে, এবার এই থ্রম্বিন রক্তের ফাইব্রিনোজেনের সাথে বাইন্ড করে ফাইব্রিন নামক একটা জালকাকার প্রোটিন গঠন করছে, যেটা কি হচ্ছে এই ক্ষতস্থানের চারিদিকে এই জালকাকারভাবে বিন্যস্ত থাকছে, যার ফলে কিন্তু ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধছে এবং রক্তপাতটা বন্ধ হচ্ছে। ঠিক আছে, তো এই প্রসেসটা হচ্ছে, আমি সংক্ষেপে তোমাদের এখানে লিখে রেখেছি যে থ্রম্বোপ্লাস্টিন যে অনুচক্রিকা ভেঙে তৈরি হচ্ছে কোনো একটা ক্ষতস্থান থেকে, সেই থ্রম্বোপ্লাস্টিনটা এই ক্যালসিয়াম আয়নের সাথে বাইন্ড করে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করছে এবং থ্রম্বিন রক্তের ফাইব্রিনোজেনের সঙ্গে বাইন্ড করে ফাইব্রিন নামক একটা প্রোটিন গঠন করছে, যেটা জালকাকারে বিন্যস্ত থাকছে। এর ফলে কি হচ্ছে, ওই ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধছে এবং রক্তপাত বন্ধ হচ্ছে। ঠিক আছে, তাহলে রক্ততঞ্চনে সাহায্য করছে কোন মৌল? ক্যালসিয়াম। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে, নিচের কোন প্রাণীর দেহে 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়? হৃৎপিণ্ড তো থাকে প্রত্যেক প্রাণীরই, তো 4টে প্রকোষ্ঠ থাকে কোন প্রাণীর হৃৎপিণ্ডে সেটা আমাদের জানতে চেয়েছে। অপশানে কি আছে? পাখি, কুমির, মানুষ এবং অপশান ডিতে আছে উপরের সবগুলি। তো সঠিক উত্তর হবে অপশান সি মানুষ। দেখো, মানুষের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ থাকে, দুটো কি থাকে? দুটো থাকছে অলিন্দ, তাই তো, আর দুটো থাকছে নিলয়। এই হচ্ছে টোটাল দুখানা 4খানা। এবার আমরা দেখে নেব কোন প্রাণীর দেহে দুটো থাকে। মাছের দেহে থাকে 2খানা প্রকোষ্ঠ। ঠিক আছে, উভচর প্রাণী তাদের দেহে থাকছে 3খানা প্রকোষ্ঠ, মানে তাদের হৃৎপিণ্ডে। আর সরীসৃপ প্রাণী, ঠিক আছে, এক্সেপশনাল হচ্ছে কুমির। ঠিক আছে, এই কুমিরের থাকে কিন্তু 3টে প্রকোষ্ঠ। আর একটা জিনিস, এখানে কিন্তু পাখি কুমিরেরও কিন্তু 4টে প্রকোষ্ঠ থাকে। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, শুধু মানুষ হবে না, পাখির দেহ কিন্তু থাকছে। অপশান ডি হবে সঠিক উত্তর। পাখির দেহ থাকে 4টে, কুমিরের দেহ 4টে এবং মানুষের দেহ কিন্তু 4টে থাকে। দেখো, সরীসৃপরা সাধারণত 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, কিন্তু কুমিরের থাকছে 4টে। ঠিক আছে, উভচরদের থাকছে 3টে এবং মাছেদের থাকছে 2টো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে, হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলে? মানে হৃৎপিণ্ড যে আবরণী দিয়ে ঢাকা থাকে সে আবরণীকে কি বলে? পেরিকার্ডিয়াম, প্লুরা, সেরাস এবং অপশান ডিতে আছে ক্যাপসিড। তো সঠিক উত্তর কী হবে? অপশান এ পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম। আর এই প্রসঙ্গে মনে রাখবে যে ফুসফুসের বাইরের আবরণকে বলা হচ্ছে প্লুরা। ঠিক আছে, ফুসফুসের হচ্ছে প্লুরা এবং হৃৎপিণ্ডের হচ্ছে পেরিকার্ডিয়াম। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। নিচের কাকে স্বাভাবিক পেসমেকার বলা হচ্ছে? স্বাভাবিক পেসমেকার। সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, মহাধমনী এবং অপশান ডিতে আছে ফুসফুসীয় ধমনী। দেখো, সাইনোঅ্যাট্রিয়াল মানে হচ্ছে এসএ নোড। ঠিক আছে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার হচ্ছে এভি নোড। কি বললাম? এভি নোড। এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তো এই 4টে অপশানের মধ্যে কোনটাকে আমরা স্বাভাবিক পেসমেকার বলি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। দেখো এসএ নোড ডান অলিন্ডের যে ঊর্ধ্ব মহাশিরা রয়েছে সেখানে কিন্তু অবস্থিত। এটা কি করছে, এটা হৃৎপিণ্ডের সামগ্রিক ছন্দকে নিয়ন্ত্রিত করছে, সেই জন্য কিন্তু এটাকে স্বাভাবিক পেসমেকার বলা হচ্ছে। ঠিক আছে, আর একটা প্রসঙ্গ, মানে এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে যে এসএ নোডকে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে, তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটিকে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলা হয়, তখন উত্তর হয়ে যাবে এসএ নোড। ঠিক আছে, আর যদি প্রশ্ন আসে রিজার্ভ পেসমেকার, রিজার্ভ পেসমেকার কোন নোডকে বলা হয়, তখন কি উত্তর করবে, তখন উত্তর হবে এভি নোড। ঠিক আছে, তখন হয়ে যাবে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোড। ঠিক আছে, এটা হচ্ছে রিজার্ভ পেসমেকার হিসেবে কাজ করে, মানে যখন এসএ নোড যদি কাজ না করে সেই মুহূর্তে কিন্তু এভি নোড কিন্তু কাজ করবে। বোঝা গেল? তাহলে স্বাভাবিক পেসমেকার বলা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলা হচ্ছে এসএ নোডকে, এবং রিজার্ভ পেসমেকার বলা হচ্ছে এভি নোডকে। এসএ নোড অ্যাক্টিভ থাকাকালীন এভি নোডের কিন্তু কোনো কাজ নেই। এসএ নোড কোনো কারণে কাজ করা বন্ধ করলে তখন কিন্তু রিজার্ভ পেসমেকার হিসেবে এভি নোড কিন্তু কাজ করা শুরু করবে। ঠিক আছে, বোঝা গেল? পরের প্রশ্নে বলছে নিচের কোন কোপাটিকা প্রাপ্তবয়স্কদের হৃৎপিণ্ডে অনুপস্থিত থাকে? থিবেসিয়াস কোপাটিকা, বাইকাসপিড কোপাটিকা, ট্রাইকাসপিড, এবং অপশান ডিতে আছে পালমোনারি কোপাটিকা। দেখো আমাদের দেহে কিন্তু হৃৎপিণ্ডে কোপাটিকা রয়েছে বাইকাসপিড মানে দ্বিপত্র, ট্রাইকাসপিড মানে ত্রিপত্র, ঠিক আছে, পালমোনারি কোপাটিকা রয়েছে। কিন্তু এই চারটে কোপাটিকার মধ্যে কোনটা আমাদের প্রাপ্তবয়স্কদের হৃৎপিণ্ডে অনুপস্থিত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ থিবেসিয়াস কোপাটিকা। ঠিক আছে, থিবেসিয়াস কোপাটিকা প্রাপ্তবয়স্কদের হৃৎপিণ্ডে থাকে না। তাহলে কোপাটিকা কাদের থাকে জেনে রাখো, থিবেসিয়াস কোপাটিকা এবং ইউস্টেচিয়ান কোপাটিকা। ঠিক আছে, এই দুটো শুধুমাত্র শিশু দেহে উপস্থিত থাকে, শিশু অবস্থাতে এই দুটো কোপাটিকা কিন্তু থাকে। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে শিশুদের দেহে কোন কোপাটিকা উপস্থিত থাকে যে চারটে কোপাটিকার মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলে যখন হৃদস্পন্দনের হার 100 এর অধিক হয় তখন সে অবস্থাকে কি বলা হচ্ছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, অ্যানিমিয়া, এবং অপশান ডিতে আছে পলিসাইথেমিয়া। দেখো যদি হৃদস্পন্দনের হার কমে যায়, স্বাভাবিকের থেকে কমে যায়, তখন তাকে বলবো ব্রাডিকার্ডিয়া। আর যদি হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন তাকে বলবো ট্রাকিকার্ডিয়া। তাহলে এখানে 100-এর অধিক হচ্ছে মানে বেড়ে যাচ্ছে, তাহলে এই অবস্থায় কী বলবো? অপশান এ ট্রাকিকার্ডিয়া। বোঝা গেল? তাহলে হৃদস্পন্দনের হার যদি কমে যায় তাকে বলবো ব্রাডিকার্ডিয়া, আর যদি হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন সে অবস্থাকে বলবো ট্রাকিকার্ডিয়া। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বাইকাসপিড কোপাটিকা কোথায় অবস্থিত? দেখো এর জন্য তোমরা কি করবে, এই প্রশ্নগুলোর জন্য একটু হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আমার এখানে হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা রাখলে ভালো হতো, আমি স্পেস প্রাইমগুলো রাখা হয়নি। তো তোমরা যখন পড়বে প্রশ্নগুলো যখন সলভ করবে তখন হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, দেখো বলছে বাইকাসপিড কোপাটিকা কোথায় অবস্থিত? বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে, না ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে, না বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে, না ডান অলিন্দ মহাধমনীর সংযোগস্থলে। তো দেখে নাও বাইকাসপিড কোপাটিকা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে থাকে, বাইকাসপিড বা দ্বিপত্র। ঠিক আছে, ট্রাইকাসপিড বা ত্রিপত্র। ঠিক আছে, এই কোপাটিকা থাকছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে, এবং অর্ধচন্দ্রাকার কোপাটিকা থাকছে বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে আমার সঠিক উত্তর। বোঝা গেল যে বাইকাসপিড কোপাটিকা বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে থাকছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি লোহিত রক্তকণিকার ক্ষেত্রে সঠিক নয়? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের আপকামিং এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এবার চারটে বিকল্প দেওয়া রয়েছে, কোনটা সঠিক নয়
আরবিসি এর সম্পর্কে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। কার্যকলাপ দিয়ে বলেছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে আরবিসি। বলছে লোহিত রক্তকণিকার গণনা হিমোসাইটোমিটার নামক যন্ত্রের সাহায্যে করা হয়। প্লিহা হলো লোহিত রক্তকণিকার কবরস্থান নামে পরিচিত অঙ্গ এবং অপশান ডিতে আছে উপরের সবগুলি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরের সবগুলি। দেখো লোহিত রক্তকণিকা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কিন্তু সাহায্য করছে, রক্তের মাধ্যমে কিন্তু পরিবহন করছে। অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত কিন্তু রক্তের মাধ্যমে কিন্তু পরিবাহিত হচ্ছে। লোহিত রক্তকণিকার গণনা কিন্তু হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে করা হয়, এটাও কিন্তু সঠিক। এবং প্লিহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়, এটাও কিন্তু সঠিক। সেই জন্য অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো লোহিত রক্তকণিকা অস্থিমজ্জার মধ্যে উৎপন্ন হচ্ছে, তাই তো আমরা এটা প্রথমেই পড়েছিলাম, এবং এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে প্লিহাতে গিয়ে। এই জন্যই প্লিহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হচ্ছে বা গ্রেভইয়ার্ড অফ আরবিসি। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হচ্ছে প্লিহাকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। প্লিহা হচ্ছে এই প্লিহাতে এসেই লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং লাল অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা কিন্তু উৎপন্ন হচ্ছে। এই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে প্লিহাতে এসে বলেই প্লিহাকে বলা হচ্ছে গ্রেভইয়ার্ড অফ আরবিসি। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে পরিণত মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? 1 লিটার, 3 লিটার, 5 লিটার এবং অপশান ডিতে আছে 7 লিটার। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5 লিটার। ঠিক আছে, মানে একজন পরিণত মানুষের দেহে 5 লিটার রক্ত থাকে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে নিচের প্রদত্ত কোনটি শরীরের সব স্থান থেকে রক্ত বয়ে নিয়ে হৃৎপিণ্ডে নিয়ে আসে? শরীরের সব স্থান থেকে রক্ত বয়ে নিয়ে হৃৎপিণ্ডে নিয়ে আসে এই 4টে অপশানের মধ্যে কোনটি? শিরা, ধমনী, শ্বেত রক্তকণিকা এবং অপশান ডিতে আছে অনুচক্রিকা। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান এ, শিরা। দেখো শিরা হচ্ছে এমন একটা রক্তবাহ যার মধ্য দিয়ে কী হয়, যার মাধ্যমে কি হচ্ছে, রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসছে, সেটাই হচ্ছে শিরা। ঠিক আছে, তাই শিরাই হচ্ছে এমন একটা রক্তবাহ যার মাধ্যমে দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত কিন্তু হৃৎপিণ্ডে ফিরে আসছে। ঠিক আছে, সেটা দূষিতই হোক বা বিশুদ্ধই হোক। বোঝা গেল প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচের ক্লাস 6ই ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। তাই যারা এখনও অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তারা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন করলেই এই পুরো কোর্স ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1499 টাকা, যেটা তোমরা পুরো অ্যাক্সেস করতে পারবে তোমাদের এক্সাম অবধি ব্যাচটা। ঠিক আছে, প্রতিটা ব্যাচের লাইভ ক্লাস থাকবে প্রতিটা ক্লাসে, এবং প্রতিটা সাবজেক্টের টিচার কিন্তু আলাদা আলাদা রয়েছে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি টিচার কিন্তু এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, আমরা বিগত 3 বছর ধরে এই ফিল্ডে রয়েছি। 3 বছর ধরে যবে থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য, সেই বছর থেকেই কিন্তু আমরা কোচিং করানো শুরু করেছি। তাই তোমরা এই ক্লাসের ডিটেলস কীভাবে কি হবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন করে যাও, জয়েন করে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করলেই কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।